হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আজকে আমাদের ক্লাস 12 এর এনইইটি আর জেইই জন্য ক্লাস 12 অ্যান্ড রিপিটার্সদের জন্য এনইইটি আর জেইই এর সেকেন্ড ক্লাস। আমরা স্যাটারডে করে ক্লাস করছি। আর তোমরা আগের সপ্তাহে মানে আগের স্যাটারডেতে আমরা অ্যাডজর্পশনটা পড়েছিলাম, মানে টপিক 1 অ্যাডজর্পশন সম্পর্কে পড়েছিলাম, তার ক্লাসিফিকেশন এইগুলো পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। অ্যাডজর্পশন আইসোথার্ম বলতে মানে অধিশোষণ সমতাপীয়। এই ব্যাপারটা কি সেটা নিয়ে একটু আজকে ডিসকাস করব। অ্যাডজর্পশন আইসোথার্ম দেখো বলছে the variation in the amount of gas absorbed by the adsorbent. adsorb হচ্ছে কিসের দ্বারা? অ্যাডসরবেন্টের দ্বারা। with pressure at constant temperature can be expressed by means of a curve termed as adsorption. মানে ভ্যারিয়েশন মানে কি? একটা পরিবর্তন। কিসের মধ্যে পরিবর্তনটা হচ্ছে? না, অধিশোষক। অ্যাডসরবেন্ট মানে অধিশোষক। অধিশোষক দ্বারা অধিশোষিত, অ্যাডসর্বড বাই দ্য অ্যাডসরবেন্ট মানে অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণের সাথে প্রেসার, উইথ প্রেসার। তাহলে অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণের সাথে প্রেসারের যে চেঞ্জ হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, কখন না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মানে একটা স্থির উষ্ণতায়। তার মানে টেম্পারেচার টি এটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। এই কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসারের সাথে মানে চাপের সাথে অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণের যে পরিবর্তনটা হয় সেটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়? মিনস অফ এ কার্ভ। একটা কার্ভ অঙ্কন করা হয়, মানে আমরা গ্রাফ করি না, গ্রাফে যদি একটা বক্ররেখা টাইপের অঙ্কন করি তখন সেটাকেই বলছে অ্যাডজর্পশন আইসোথার্ম। আইসোথার্ম মানে হচ্ছে থার্মাল। আইসো কথাটা হচ্ছে সম, আমরা জানি আইসোটোপ, আইসোবার এগুলো তো পড়েছি। আইসোথার্ম হচ্ছে, তাহলে আইসোথার্ম, থার্ম হচ্ছে থার্মাল একটা ব্যাপার। থার্মাল মানে তাপের একটা ব্যাপার আর কি। তাহলে সমতাপীয়, অ্যাডজর্পশন সমতাপীয়, এটাকেই বলছে। এই প্রেসারের সাথে চেঞ্জ হচ্ছে যে অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণটা, সেটাই হচ্ছে যে অ্যাডজর্পশন আইসোথার্ম। আচ্ছা, এবারে এই যে অ্যাডজর্পশন আইসোথার্মটা এটা মেনলি কে করেছিলেন? এটা মেন হয়েছিল ফ্রয়েন্টলিস। ফ্রয়েন্টলিস কি করেছিলেন না এই অ্যাডজর্পশন আইসোথার্ম 1909-এ 1909 খ্রিস্টাব্দে উনি এই রিলেশনশিপটার কথা আর কি বলেছিলেন। এই প্রেসারের সাথে এই যে কোয়ান্টিটি অফ গ্যাস অ্যাডসর্বড বাই ইউনিট মাস অফ সলিড অ্যাডসর্বেন্ট, তার মানে কঠিন অধিশোষক। সলিড অ্যাডসর্বেন্ট মানে কঠিন অধিশোষক। তাহলে একক ভরের ইউনিট মাস বাই ইউনিট মাস মানে একক ভরের কঠিন অধিশোষকের অধিশোষক মানে অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের যে পরিমাণটা কোয়ান্টিটি অফ গ্যাস, তার সাথে প্রেসারের একটা সম্পর্ক নির্দিষ্ট উষ্ণতায় উনি স্থাপন করেছিলেন 1909 খ্রিস্টাব্দে। যেটাকে প্রকাশ করা হয় কিভাবে? x বাই m ইকুয়াল টু k ইন্টু p টু দি পাওয়ার 1 বাই n। মানে n সবসময় কিন্তু একের থেকে বড় হবে, n গ্রেটার দেন 1। n এর ভ্যালুটা এবার আমরা পড়ছি আস্তে আস্তে যে x কি, m কি, k p এগুলো কি। n এর ভ্যালুটা জানে রাখো যে 1 এর থেকে সবসময় বড় হবে। ঠিক আছে, তাহলে এই ফ্রয়েন্টলিসের এই যে রিলেশনশিপটাকে এইভাবে প্রকাশ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেইই জন্য। এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে কিন্তু এমসিকিউ। দেখো এবার এই রিলেশনশিপটায় এক্স হচ্ছে কি না, এক্স হচ্ছে যে এম ভর মানে কোনো অধিশোষক, কোনো অ্যাডসর্বেন্ট, কোনো অধিশোষকের ভর ধরো এম, তার মানে ওই এম ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণ বা গ্যাসের যে ভর সেটাকে এক্স ধরেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে গ্যাসের পরিমাণটার সাথে চাপের সম্পর্ক বলেই ছিলেন,
তাহলে এক্স হচ্ছে কি না, এম তো এমনি মানে অধিশোষকের ভর, আর এক্স হচ্ছে ওই যে অধিশোষক দ্বারা অধিশোষিত, মানে এম ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের ভর হচ্ছে এক্স, ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n। এবার কে কি, কে হচ্ছে কনস্ট্যান্ট, আর এন স্মল এন যে লেখা আছে এটাও কিন্তু কনস্ট্যান্ট। কে অ্যান্ড পি আর দ্য কনস্ট্যান্ট হুইচ ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য অ্যাডসর্বেন্ট। তার মানে এই কে আর এন এরা তো দুজনেই একটা ধ্রুবক, দুটো, কেও ধ্রুবক এনও ধ্রুবক। এরা কার উপর নির্ভর করবে, তার মানে এটা অধিশোষকের প্রকৃতিটা কিরকম হবে তার উপর নির্ভর করবে। এছাড়াও গ্যাসের ওপর নির্ভর করবে, নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের প্রকৃতি আর অধিশোষকের প্রকৃতি দুটোর ওপরই কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এক্স কি পড়লাম, এম তো আমরা জানছি যে অধিশোষকের ভর, আর অধিশোষকের ভর দ্বারা মানে এম ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত যে গ্যাসের ভরটা সেটা হচ্ছে এক্স, আর কে আর এন হচ্ছে কনস্ট্যান্ট which depend on the nature of adsorbent and the gas at a particular temperature. That means মানে একটা নির্দিষ্ট উষ্ণতায়, আমরা ফ্রয়েন্ডলিসের রিলেশনশিপেই তো পড়েছিলাম যে নির্দিষ্ট উষ্ণতায় এই গ্রাফটা যখন করবে সেটা নির্দিষ্ট উষ্ণতাতেই হবে। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করছে গ্যাস আর অধিশোষকের নেচারের উপর। The relationship is generally represented in the form of a curve. তাহলে এই রিলেশনশিপটা একটা আমরা লেখচিত্রের মাধ্যমে ড্র করতেই পারি, কার্ভ করতে পারি, where mass of the gas adsorbed, তাহলে গ্যাসের ভরটা মানে অধিশোষিত হচ্ছে পার গ্রাম অফ অ্যাডসর্বেন্ট, প্রতি গ্রাম ওজনের অধিশোষক দ্বারা অধিশোষিত হচ্ছে, তার সাথে প্রেসারের, তার সাথে কি প্লট করব আমরা, প্রেসার প্লট করব। এই দেখো আমরা এই লেফট সাইডে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডসর্পশন আইসোথার্মের গ্রাফ। ঠিক আছে, এ দেখো, তার মানে mass of the gas adsorbed হচ্ছে per gram of adsorbent is plotted against pressure. This curve indicate, এই কার্ভটা কি ইন্ডিকেট করছে যে at a fixed pressure, যখন প্রেসারটা একটা ফিক্সড রেটে থাকছে, there is a decrease in physical adsorption with increase in temperature. তার মানে ফিজিক্যাল অ্যাডসর্পশনটা ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে with the increase of temperature, উষ্ণতা বাড়ার সাথে সাথে। উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ ইন টেম্পারেচার মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে না, ফিজিক্যাল অ্যাডসর্পশন মানে ভৌত অধিশোষণ। আমরা অধিশোষণ দু রকম পড়েছিলাম, একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল। তাহলে আমরা পড়েছিলাম না মানে কেমিক্যাল বা ফিজিক্যাল অ্যাডসর্পশনের জন্য লো টেম্পারেচার ফেভারেবল, তাহলে এখানে ইনক্রিজ টেম্পারেচার হলে ফিজিক্যাল অ্যাডসর্পশন মানে ভৌত অধিশোষণ ডিক্রিজ করবে। এ দেখো কার্ভটা দেখো, প্রেসারের সাথে x/m এটা আমরা প্লট করেছি, যেখানে দেখো 195 কেলভিন টেম্পারেচার ছিল, 195 কেলভিন টেম্পারেচারে দেখো ফিজিক্যাল অ্যাডসর্পশনটা কিন্তু অনেক হাই রেটে ছিল। এবার যত টেম্পারেচার বাড়ছে 195 থেকে দেখো হঠাৎ করে 244 এ এসছি, 244 মানে টেম্পারেচার কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ভৌত অধিশোষণ দেখো কমে গেছে। এখানে 273 কেলভিনে দেখো, 273 কেলভিনে আরো কমে গেছে, তাহলে ডিক্রিজ ইন ফিজিক্যাল অ্যাডসর্পশন উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। বুঝতে পেরেছো? These curves always seems to approach saturation at high pressure. এই কার্ভটা সবসময় একটা মানে উচ্চ চাপে, এই যে হাই প্রেসার, তার মানে এই যে গ্রাফটা আমরা দেখছি, গ্রাফে কি হচ্ছে একটা মানে টেম্পারেচারটা নির্দিষ্ট আছে, নির্দিষ্ট প্রেসার যখন একদম ফিক্সড প্রেসারে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাডসর্পশনটা ডিক্রিজ করছে। আর এই কার্ভে কি হচ্ছে, উচ্চ চাপে কিন্তু একটা সীমাস্থ মানের দিকে অগ্রসর হয়। এই কার্ভ থেকে আমরা বুঝতে পারছি। এবার যদি আমরা লগারিদম করি এই ইকুয়েশনটা, তাহলে কি হবে, log x/m equal to log k plus 1/n into log p। এইভাবেই তো লগারিদম নেয়, তোমরা ম্যাথামেটিক্সে শিখেছো।
ঠিক আছে, তাহলে এইখানটা যেটা বললাম এই গ্রাফটা থেকেও কিন্তু তোমাকে গ্রাফটা তুলে ধরো বলে দিল যে এটা আমাদের মানে কি ইন্ডিকেট করছে এই গ্রাফটা, বলে অপশন দিয়ে দিল 4টে। তখন তুমি বলতেই পারছো, তার মধ্যে অপশন দিল ডিক্রিজ ইন ফিজিক্যাল অ্যাবজর্পশন উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা একটা অপশন হবে। বাকিগুলো ধরো যেগুলো রং সেগুলো দিল, তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট হবে, এই হিসেবে ধরে নিতে হবে। তারপরে ইকুয়েশন মানে ফ্রয়েন্টলিস অ্যাডজর্পশন আইসোথার্মের ইকুয়েশনটা কি, সেটাও একটা স্ট্রেট কোয়েশ্চেন দিতে পারে এমসিকিউ, এনইটির জন্য খুব ইম্পর্টেন্ট। আর এখানটাও তো এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, এই গ্রাফটা দিয়ে যেটা কার্ভটা এখানে ড্র করা আছে সেই কার্ভটা তোমাকে দিয়ে দিল, দিয়ে এবার অপশনস গুলো দিল। বা এটা কার ফ্রয়েন্টলিশের বা অনেকগুলো সায়েন্টিস্টের নাম দিয়ে দিল, এরকম ভাবে ডিফারেন্ট ভাবে কিন্তু আসতে পারে। কিন্তু একদম তোমার এই লাইন তুলেই আসবে কোয়েশ্চেন, কিন্তু একদম এখানে যেরকম ভাবে আছে, তোমার ধরো গ্রাফটা দিয়ে দিলে তুমি বুঝতে পারে, তোমাকে লাইন বাই লাইন কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে বেঙ্গলিতে টোটালটা দেয়া আছে যেটা বললাম আমরা। আচ্ছা, এবার দেখো, the validity of Freundlich's isotherm can be verified by plotting log x by m on y-axis। তার মানে y-axis এ কি করেছি আমরা, দেখো যে log x by m টা প্লট করেছি, তাই তো? মানে লগারিদম নিয়ে যে ইকুয়েশনটা পেলাম সেটা আমরা গ্রাফে প্লট করছি, আর x অ্যাক্সিসে আমরা log p নিয়েছি। এবার দেখো ইফ ইট কামস টু বি এ স্ট্রেট লাইন, এবার লগ এক্স বাই এম আর লগ পি এটা যদি একটা স্ট্রেট লাইন আসে, দেখো গ্রাফে একটা স্ট্রেট লাইন এসছে, যদি স্ট্রেট লাইন আসে তবেই কিন্তু ফ্রয়েন্টলিস আইসোথার্মটা ভ্যালিড হবে, মানে বৈধ হবে। ভ্যালিড মানে কি, বৈধ। তাহলে বৈধ কখন হবে, যখন যখন একটা স্ট্রেট লাইন আসবে, লগ এক্স বাই এম আর লগ পি এদের গ্রাফ অঙ্কন করলে যখন একটা স্ট্রেট লাইন আসবে তখনই হবে, আদারওয়াইজ নট। এবার যে এই গ্রাফটা থেকে দেখো আমরা একটা স্লোপ পেয়েছি, স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন থেকে যে স্লোপটা পেলাম, নতি যেটা বাংলায় বলে, স্লোপটাই বেশি ইজি দেখবে। স্লোপে যে স্ট্রেট লাইনটা পেলাম তার যে ভ্যালু হচ্ছে 1/n দ্বারা, একটা 1/n এটার ভ্যালুটা হচ্ছে, বলছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন গিভস দ্য ভ্যালু অফ 1/n। 1/n এর ভ্যালু পাওয়া যায় এই স্লোপ থেকে। দ্য ইন্টারসেপ্ট অফ দ্য ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের যে ছেদিতাংশ, মানে এখান দিয়ে তো স্ট্রেট লাইনটা গেছে, তাহলে এই যে অংশটা লগ কে ইন্টারসেপ্ট বলছে ওয়াই অ্যাক্সিসের ছেদিতাংশ, এটা আবার লগ কে এর ভ্যালু দেয়, তাহলে 1/n এর ভ্যালু দিচ্ছে এই স্ট্রেট লাইনের স্লোপটা। স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন গিভস দ্য ভ্যালু অফ 1/n অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্টটা লগ কে এর ভ্যালুটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে লগ কে আর এখানে যে লগ কে এর ভ্যালুটা তাহলে আমরা এই স্ট্রেট লাইন থেকে পেয়ে ওয়াই অ্যাক্সিসের ছেদিতাংশ যেটা ইন্টারসেপ্ট থেকে পেয়ে যাব, আর 1/n এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, এই ভ্যালুটা আমরা পেয়ে যাব হচ্ছে স্লোপ থেকে। ঠিক আছে, দেখো এ আর এখানে এ বি, এই কিউ যে কোণটা এইটা হচ্ছে আমাদের স্লোপ হবে, তাই তো? ফ্রয়েন্টলিস আইসোথার্ম এক্সপ্লেন করছে যে দ্য বিহেভিয়ার অফ অ্যাডসর্পশন, তাহলে অ্যাডসর্পশনের যে বিহেভিয়ারটা কেমন ইন অ্যান অ্যাপ্রক্সিমেট ম্যানার। এখানে ফ্রয়েন্টলিস কি করলেন না, এক্সপ্লেন করার চেষ্টা করলেন যে অ্যাডসর্পশনের বিহেভিয়ারটা কেমন। এই যে দ্য ফ্যাক্টর 1/n যেটা আমরা বললাম স্লোপটা থেকে পাবো, তার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, মানে ভ্যালুজ বিটুইন 0 থেকে 1, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেই জন্য। মানে এর প্রবাবল রেঞ্জটা হয় 0.1 to 0.5, thus equation holds good ever a limited range of pressure। তার মানে একটা সীমিত পরিসরেই প্রেসারটা তার সমীকরণটাকে ধরে রাখে, একটা সীমিত পরিসরে, লিমিটেড রেঞ্জ অফ প্রেসার, চাপের একটা সীমিত পরিসরেই কিন্তু ইকুয়েশনটাকে ধরে রাখে। আর 1/n এটা খুব ভালো করে মনে রাখবে যে 1/n এর ভ্যালু কিন্তু 0 and 1 হয়, বিটুইন 0 and 1। এবার ধরো 1/m, আর আমরা যদি এই ইকুয়েশনটার কথা বলছি লগ এক্স বাই এম লগ কে ইকুয়াল টু লগ কে প্লাস 1/n লগ পি, যেটা পেলাম আমরা ফ্রয়েন্টলিস ইকুয়েশনের লগারিদম করে।
এবার ধরো when 1/n আমরা 0 আর 1 বললাম তো, 0 আর 1, বিটুইন 0 and 1 এটারই তো 1/n এর ভ্যালুটা হয়। এবার ধরো 1/n 0 হলো, তাহলে এখানে 0 বসিয়ে দিলে কি হবে, x/m কনস্ট্যান্ট হয়ে যাবে। তো তখন কিন্তু না বুঝলে একবার বলছি, দেখো দেখো 1/n, তো এই সমীকরণটা যেটা বলছিলাম, হ্যাঁ এই যে সমীকরণটায় 1/n আমি 0 বসাচ্ছি, ঠিক আছে। এখানে যদি 0 বসাই তাহলে লগ পি তো আর থাকবে না, সেটা তো 0 হয়ে গেল। তাহলে লগ x/m সমান লগ কে হবে, তার মানে x/m কি হবে, কে। তাহলে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে x/m যদি ধ্রুবক হয়ে যায় তাহলে তো সেটা চাপের ওপর আর ডিপেন্ড করছে না। 1/n 0 হয়ে গেল মানে চাপের এখানে কোনো সিনই নেই, তাহলে x/m হয়ে গেল ধ্রুবক। তাহলে কি বলছে, অ্যাডসর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, প্রেসারের ওপর কিন্তু অ্যাডসর্পশন ডিপেন্ড করছে না। এবার ধরো আমি এই লগ x/m ইকুয়াল টু লগ কে 1/n এর জায়গায় 1 বসালাম, তাহলে 1/n এর ভ্যালু কি বললাম, 0 and 1 হতে পারে। তাহলে 1 যদি বসাই তাহলে লগ পি, 1 বসিয়ে দিলে লগ পি তো থাকছেই, তার মানে x/m ইকুয়াল টু কে ইন্টু পি হচ্ছে। তাহলে সেটা কে আর এই যে when 1/n equal to 1, তাহলে x/m হচ্ছে k into p, that is x/m, k যেহেতু কনস্ট্যান্ট তাহলে x/m ভ্যারিজাস p আমরা তো লিখতেই পারি। তো তার মানে আমরা কি করি না, ইকুয়াল টু দিয়ে কনস্ট্যান্ট লিখি, তাহলে কনস্ট্যান্টটাকে তুলে দিলে আমরা ভ্যারিজাস লিখতে পারি। তাহলে x/m ইকুয়াল টু k into p, তার মানে x/m ভ্যারিজাস p। তাহলে অ্যাডসর্পশন ভ্যারিজ ডিরেক্টলি উইথ প্রেসার, প্রেসারের সাথে অ্যাডসর্পশনটা, অধিশোষণের মাত্রাটা কি হয় না সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। অ্যাডসর্পশন ভ্যারিজ ডিরেক্টলি মানে এই দুটো যে কন্ডিশন বললাম, এই দুটো থেকেও কিন্তু কন্ডিশন মানে তোমাদের এমসিকিউ এনইটির জন্য বা যেই জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কন্ডিশন দুটো কিন্তু ভীষণভাবে ভালো করে মনে রাখবে। both the conditions are supported by experimental result, তাহলে পরীক্ষালব্ধ ফলাফলকে সাপোর্ট করছে এই দুটো শর্ত। experimental isotherm always seems to approach saturation at high pressure, তাহলে উচ্চ চাপে একটা স্থির মানের দিকে সবসময় কিন্তু এই পরীক্ষালব্ধ যে সমতাপীয় অগ্রসর হয়। This cannot be explained by Freundlich isotherm, এটা কিন্তু ফ্রয়েন্টলিসের আইসোথার্ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই যে আমরা মানে এক্সপেরিমেন্টটা করলাম, এই যে 1/n, এইভাবে কিন্তু ফ্রয়েন্টলিস আইসোথার্মে ব্যাখ্যা করা যায় না। Thus it fails at হাই প্রেসার, তার মানে উচ্চ চাপে সমানে ফ্রয়েন্টলিস সমতাপীয় যেটা সেটা ব্যর্থতা দেখাচ্ছে, ব্যর্থ। ইট ফেলস অ্যাট হাই প্রেসার, হাই প্রেসার এটা ব্যর্থ হচ্ছে। ক্যান নট বি এক্সপ্লেনড বাই ফ্রয়েন্টলিস আইসোথার্ম, ফ্রয়েন্টলিসের আইসোথার্মের মাধ্যমে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ফ্রয়েন্টলিস আইসোথার্ম তো বিহেভিয়ার অফ মানে অ্যাডসর্পশনের বিহেভিয়ারটা করছিল, কিন্তু এখানে কিন্তু সেটা এক্সপ্লেন করা মানে তোমার ফ্রয়েন্টলিস সমতাপীয় দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না এটাকে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডসর্পশন ফ্রম সলিউশন ফেজ। অ্যাডসর্পশন মানে দ্রবণীয় দশা, সলিউশন ফেজ মানে দ্রবণীয় দশা থেকে অধিশোষণ। সলিডস অ্যাডসর্ব করে সলিউটকে, কোথা থেকে, সলিউশন থেকে। তাহলে কঠিন পদার্থ অধিশোষণ করে দ্রাবকে ফ্রম সলিউশন মানে দ্রবণ থেকে, দ্রবণ থেকে দ্রাবের কণাকে অধিশোষিত করতে পারে কঠিন পদার্থ। When a solution of acetic acid in water, যখন জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের মানে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, a solution of acetic acid in water is shaken with charcoal, তাহলে চারকোলের সাথে যদি আমরা ধরো কি করলাম না, চারকোলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে সেক করলাম মানে ঝাঁকালাম ভালোভাবে, তাহলে কি হবে,
a part of acetic acid is adsorbed by the charcoal। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের কিছু অংশ, তাহলে চারকোল তো একটা ভালো অধিশোষক, আমরা আগের ক্লাসে কিন্তু পড়েছিলাম চারকোল হচ্ছে একটা গুড অ্যাডসর্বেন্ট, ভেরি গুড অ্যাডসর্বেন্ট, মানে খুব ভালো একটা অধিশোষক। তাহলে চারকোল দ্বারা আমাদের কি হবে, এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে যদি চারকোলকে নিয়ে ঝাঁকাই, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের একটা অংশ অ্যাডসর্ব হয়ে যাবে কার দ্বারা, চারকোলের দ্বারা। তখন কি হবে, দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন, যে গাঢ়ত্ব যতটা ছিল, কমে যাবে। তো কেন কমে যাবে না, পার্ট অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড, কিছু অংশ, মানে অ্যাসিটিক অ্যাসিডের কিছু অংশ তো আমাদের চারকোল দ্বারা অধিশোষিত হয়ে যাচ্ছে। তাহলে তো সলিউশন থেকে যদি অধিশোষিত হয়ে যায় কিছুটা অংশ, তাহলে তো কনসেন্ট্রেশন ডিক্রিজ করবেই। তাহলে সেই জন্যই অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে সলিউশনে। একইভাবে ধরো লিটমাস সলিউশন, লিটমাস সলিউশনকেও যদি তুমি চারকোল দ্বারা ঝাঁকাও, তখনও কিন্তু দেখবে লিটমাস সলিউশন কি হচ্ছে না, কালারলেস হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে। তার মানে কি, চারকোল দ্বারা অধিশোষিত হয়েছে, সেই জন্য তার কনসেন্ট্রেশন কমে গেছে। একইভাবেই মানে অ্যাসিটিক অ্যাসিডের মতোই কিন্তু এটা হয়। তাহলে লিটমাস সলিউশনও কিন্তু যদি চারকোলের সাথে আমরা ঝাঁকাই, তাহলে সেটা বর্ণহীন হয়ে যায়। প্রেসিপিটেট অফ MgOH এর হোল টু, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের প্রেসিপিটেট কি করে, ব্লু কালার, অ্যাটেন্স ব্লু কালার when precipitated in the presence of ম্যাগনেশিয়ান রিয়েজেন্ট, মানে ম্যাগনেশিয়ান রিয়েজেন্টের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড কি হয়, ব্লু কালার দেয় অধক্ষেপটা। কেন জানো না, এই যে ব্লু কালার, এটা কিসের জন্য হচ্ছে, প্রথমত এই প্রেসিপিটেশনটা ঘটছে ম্যাগনেশিয়ান রিয়েজেন্ট। ম্যাগনেশিয়ান রিয়েজেন্ট মানে আমি যেগুলোই মার্ক করেছি লাইনে, প্রত্যেকটা লাইনের যেগুলো মার্ক করেছি সেগুলো এমসিকিউ এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্য কালার ইজ ডিউ টু অ্যাডসর্পশন অফ ম্যাগনেশিয়ান, তার মানে এই যে কালারটা ব্লু কালার ধরে নিচ্ছে, ব্লু কালারের একটা প্রেসিপিটেট, তাহলে ম্যাগনেশিয়ান রিয়েজেন্টের তো উপস্থিতিতে ঘটছে, এই ম্যাগনেশিয়ান রিয়েজেন্টেরই অধিশোষণ হচ্ছে, সেই জন্যই এই কালার, এই ব্লু কালার কিন্তু সেই জন্যই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফলোইং অবজারভেশন হ্যাভ বিন মেড ইন দ্য কেস অফ অ্যাডসর্পশন ফ্রম সলিউশন ফেজ। এক্ষেত্রে আমরা বলতে পারি এই চারটে পয়েন্ট দেখো, 1 2 3 4, এই যে চারটে পয়েন্টে আমি প্রত্যেকটা লাইন কিন্তু মার্ক করেছি, কারণ এই প্রত্যেকটা লাইন তুলে কিন্তু এমসিকিউ হতে পারে। তোমাকে শুধু ধরো মানে ধরো একদম ডিরেক্ট কোয়েশ্চেন এলো, তাহলেও কিন্তু বলতে পারি ইন কেস অফ অ্যাডসর্পশন বলে এই অপশনগুলোকে ধরো একটা ঠিক দিল, ধরো বলে দিল এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইনক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ অফ সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট, শুধু এইটা কারেক্ট দিল, কিন্তু বাকিগুলোকে চেঞ্জ করে দিল। ধরো বললো এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, বাকি এইগুলোও বদলে দিল, তাহলে কিন্তু এইভাবেও কিন্তু মানে এমসিকিউটা তোমাদের আসতে পারে। তাই এই চারটে পয়েন্ট তাহলে তোমাদের খুব খুব ভালোভাবে পড়তে হবে। এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ডিক্রিজ করে যায় যখন টেম্পারেচার বাড়ে, কারণ আমরা এটা প্রথম চ্যাপ্টারে কিন্তু প্রথম থেকেই এই পয়েন্টটা পড়ে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে একদমই যেন তোমাদের গুলিয়ে না যায়, বারবার পড়তে হবে, কিন্তু ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে কি হচ্ছে, অধিশোষণের মাত্রাটা ডিক্রিজ করে কখন না, টেম্পারেচার ইনক্রিজ করলে, উষ্ণতা বৃদ্ধি করলে অধিশোষণের মাত্রা হ্রাস পায়। এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইনক্রিজ করে যায় উইথ অ্যান ইনক্রিজ অফ সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট। তাহলে অ্যাডসর্পশনের মাত্রা মানে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় কখন না, অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন বাড়ে, সারফেস ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট। তাহলে অ্যাডসর্বেন্টের মানে অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন ইনক্রিজ করবে, তখন অধিশোষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে।
নেক্সট পয়েন্ট দেখো, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন মানে অধিশোষণের মাত্রা কিসের ওপর ডিপেন্ড করে? না, ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন। তার মানে সলিউটের কনসেন্ট্রেশন, তাহলে অধিশোষণের মাত্রা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন দ্য মানে দ্রবণে দ্রাবের গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করছে। দ্রাবের গাঢ়ত্ব যদি হ্রাস পাচ্ছে তাহলে এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন কি হচ্ছে এখানে আমরা বললাম না, সলিউশনে চারকোল দ্বারা তো অধিশোষিত হয়ে যাচ্ছে, তাহলে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিক্রিজ করছে। তাহলে এক্সটেন্ট অধিশোষণের মাত্রাটা তাহলে দ্রাবের গাঢ়ত্বের ওপর ডিপেন্ড করতেই পারে। নেক্সট পয়েন্ট আছে, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অ্যাডসর্বেন্ট অ্যান্ড দ্য অ্যাডসর্বেট। তাহলে অধিশোষণের মাত্রাটা আর কিসের ওপর ডিপেন্ড করবে? না, অধিশোষক আর অধিশোষিত পদার্থের প্রকৃতির ওপর, নেচার অফ অ্যাডসর্বেন্ট অ্যান্ড দ্য অ্যাডসর্বেট মানে অধিশোষিত পদার্থ। তাহলে অধিশোষিত পদার্থ আর অধিশোষকের প্রকৃতির ওপর অ্যাডসর্পশন মানে অধিশোষণের মাত্রাটা ডিপেন্ড করে। এছাড়া সলিউশন মানে দ্রবণ, দ্রবণের দ্রাবের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ সলিউট, দ্রাবের গাঢ়ত্বের ওপরও কিন্তু অধিশোষণের মাত্রা নির্ভর করে। তাহলে ফ্রয়েন্টলিস ইকুয়েশন অ্যাপ্রক্সিমেটলি ডেসক্রাইব করতে পারো দ্য বিহেভিয়ার অফ অ্যাডসর্পশন ফ্রম সলিউশন উইথ এ ডিফারেন্স। তাহলে প্রেশার, এখানে কিন্তু সলিউশন দিয়ে যে আমরা পড়লাম অ্যাডসর্পশন ফ্রম সলিউশন ফেজ, এখানে সলিউশনে মানে প্রেশারের বদলে উইথ এ ডিফারেন্স দ্যাট ইনস্টেড অফ প্রেশারের পরিবর্তে আমরা কনসেন্ট্রেশনকে বেশি গুরুত্ব দিয়েছি। তো এই যে দ্রাবের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ টেকেন ইনটু অ্যামাউন্ট। তার মানে আমরা ইকুয়েশনে কি দিছিল না, x/m ইকুয়াল টু Kp⁴ সেখানে p এর জায়গায় প্রেসারের পরিবর্তে আমরা কনসেন্ট্রেশন মানে c বসিয়েছি। ঠিক আছে, এই ইকুয়েশনটাও কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে, ভালো করে কিন্তু পড়বে প্রত্যেকটা লাইন, আর যেগুলো মার্ক করছি সেগুলো তো একদম হাইলি ইম্পর্টেন্ট। তাহলে এখানে c, এই যে x/m ইকুয়াল টু k ইন্টু c⁴ এখানে c হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, c হচ্ছে তার মানে একটা সাম্য গাঢ়ত্ব। when adsorption is complete, যখন অধিশোষণ কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানেও কিন্তু ওই সমীকরণটার মতোই এই সমীকরণেও আমরা লগারিদম নিয়েছি। লগারিদম নিয়ে কি দেখলাম, log x/m log ইকুয়াল টু log k প্লাস 1/m log c। তাহলে এটার গ্রাফ আমরা প্লট করলে স্ট্রেট লাইন, তার মানে আমরা কি পড়েছি যে যদি একটা সরল রেখা আসে, একটা স্ট্রেট লাইন যদি আসে তবেই কিন্তু ফ্রয়েন্টলিস আইসোথার্মটা ভ্যালিড হবে, আদারওয়াইজ নট। তাহলে এই যে plotting log by x/m against log c, a straight line is obtained which shows the validity of Freundlich isotherm. This can be tested experimentally. তাহলে এই আমরা experimentally এটাকে টেস্ট করতেই পারি by taking solution। তাহলে আমরা সলিউশন নেব, কিসের নেব? ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের বিভিন্ন গাঢ়ত্বের আমরা দ্রবণ নিয়েছি। ঠিক আছে, কি নিলাম? অ্যাসিটিক অ্যাসিডের বিভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নিলাম। ইকুয়াল ভলিউম অফ সলিউশন আর added to equal amounts of charcoal in different flask। তার মানে ডিফারেন্ট বিভিন্ন ফ্লাস্কে চারকোলের ইকুয়াল অ্যামাউন্ট নিলাম। ঠিক আছে, সম আয়তনের সাথে দ্রবণের সম আয়তন পরিমাণের সাথে আমরা অ্যাড করছি যে ডিফারেন্ট ফ্লাস্কে চারকোলের মানে ইকুয়াল সমান পরিমাণ চারকোল আমরা অ্যাড করলাম। ফাইনাল কনসেন্ট্রেশন ডিটারমাইন করব ইচ ফ্লাস্ক আফটার অ্যাডসর্পশন। তাহলে অধিশোষণের পর আমরা কি করব না, প্রত্যেকটা ফ্লাস্কের ফাইনাল কনসেন্ট্রেশন দেখব। তাহলে ফাইনাল আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনও আমরা তো জানতামই, কারণ আমরা তো ওই হিসেবেই অ্যাড করেছিলাম ফ্লাস্কে। তাহলে এই ইনিশিয়াল আর ফাইনাল কনসেন্ট্রেশনকে যখন বিয়োগ করে দেব তাহলেই তো আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব, তাই তো? সেখান থেকে তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। ইউজিং দ্য অ্যাবভ ইকুয়েশন ভ্যালিডিটি অফ Freundlich isotherm ক্যান বি এস্টাবলিশড। এটা তো আগেই বলেছি।
তাহলে এক্স এর ভ্যালু কিভাবে পাবো বুঝতে পারলে? এই হচ্ছে তাহলে আমাদের অ্যাডসর্পশন আইসোথার্ম পড়লাম আমরা, ঠিক আছে? এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে। এবার পড়বো যেটা অ্যাপ্লিকেশন অফ অ্যাডসর্পশন, মানে আমরা কি কি কোথায় কোথায় এই অধিশোষণটা প্রয়োগ করতে পারি। যেমন দেখো, প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম, মানে উচ্চ বায়ু শূন্যতা সৃষ্টি করতে কিন্তু এই অধিশোষণ কাজে লাগে। তোমার ধরো মানে দ্য রিমেনিং ট্রেসেস অফ এয়ার ক্যান বি অ্যাবজর্বড বাই চারকোল from a vessel evacuated by a vacuum pump to give a very high vacuum। তাহলে ভেরি হাই ভ্যাকুয়াম মানে একটা যদি উচ্চ বায়ু শূন্যতা সৃষ্টির জন্য আমরা ভ্যাকুয়াম পাম্পের মধ্যে দিয়ে যদি আমরা চারকোলকে অ্যাডসর্ব করাই, যে অবশিষ্ট বায়ুটা রয়েছে সেটাকে অ্যাডসর্ব করিয়ে আমরা উচ্চ বায়ু শূন্যতা কিন্তু সৃষ্টি করতে পারি। বলছে রিমেনিং ট্রেসেস অফ এয়ার। অ্যাডসর্ব মানে যেটা চারকোল দ্বারা অধিশোষিত হচ্ছে ভেসেল থেকে, ইভাকুয়েটেড ফ্রম এ ভেসেল ইভাকুয়েটেড বাই, যেটা ইভাকুয়েটেড হচ্ছে ভ্যাকুয়াম পাম্প দ্বারা, ইভাকুয়েটেড হলেই একটা উচ্চ বায়ু শূন্যতা সৃষ্টি করছে, টু গিভ এ ভেরি হাই ভ্যাকুয়াম। তাহলে এটা অধিশোষণেতেও কাজে লাগছে। এছাড়া ধরো গ্যাস মাস্ক, গ্যাস মাস্ক এ ডিভাইস হুইচ কনসিস্ট অফ অ্যাক্টিভেটেড চারকোল অর মিক্সচার অফ অ্যাডসর্বেন্ট, মানে অধিশোষকের মিশ্রণ বা যে অ্যাক্টিভেটেড মানে সক্রিয় যে চারকোলের নিয়েই এই গ্যাস মাস্কটা কিন্তু গঠিত হয়। যেটা কিসে ইউজ হয়? ইট ইজ ইউজুয়ালি ইউজড ফর ব্রিদিং ইন কোল মাইন টু অ্যাবজর্ব পয়জনাস গ্যাসেস। তাহলে এই যে বিষাক্ত গ্যাসগুলোকে অধিশোষিত করে নেওয়ার জন্য কয়লা খনিতে যারা কাজ করে তাদের শ্বাসকার্যের সুবিধার জন্য কিন্তু এই অধিশোষণ প্রক্রিয়া প্রয়োগ করা হয় এবং এই গ্যাস মাস্ক ইউজ করা হয়, যেটা কিনা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে তৈরি। এবার অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে যদি তৈরি হয় তাহলে চারকোল তো একটা ভেরি গুড অ্যাডসর্বেন্ট, তাহলে এটা তো খুব ভালো একটা অধিশোষক, তাহলে চারকোল দ্বারা সেটা অধিশোষিত হতে পারবে কোনো বিষাক্ত গ্যাস, তাহলে ওই বিষাক্ত গ্যাসটা চারকোল দ্বারা অধিশোষিত হয়ে যাচ্ছে, তার ফলে যারা কয়লা খনিতে কাজ করে তাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে না, তাই জন্য তারা কিন্তু গ্যাস মাস্ক ইউজ করে। এছাড়া অ্যাডসর্পশনের আরো একটা প্রয়োগ যেরকম, সেটা হচ্ছে কন্ট্রোল অফ হিউমিডিটি, আর্দ্রতা নিয়ন্ত্রণেও কিন্তু এই অ্যাডসর্পশনের ভীষণভাবে প্রয়োগ আছে। যেরকম হচ্ছে সিলিকা বা অ্যালুমিনিয়াম জেল ইউজ করা হয় অ্যাজ আ অ্যাডসর্বেন্ট, মানে অধিশোষক হিসেবে সিলিকা অ্যালুমিনিয়াম এইগুলো ইউজ করা হয়। কিসের জন্য? তাহলে সিলিকা অ্যালুমিনিয়াম কি কাজে লাগবে? ফর রিমুভিং ময়েশ্চার, মানে জলীয় বাষ্প দূর করার জন্যে, বা কন্ট্রোলিং হিউমিডিটি, আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য, জলীয় বাষ্প দূর করার জন্য এইরকম সিলিকা অ্যালুমিনিয়ামের মতন অ্যাডসর্বেন্ট দরকার পড়ে। রিমুভাল অফ কালারিং ম্যাটার ফ্রম সলিউশন, দ্রবণ থেকে যে কালারিং যে রিয়েজেন্ট পদার্থগুলো, যে রঙিন পদার্থ আমরা দূর করতে চাই, তাহলে দ্রবণটা যাতে পিউরিফাই হয় সেই জন্য, তার জন্য কিন্তু অ্যাডসর্পশনের এই মানে অধিশোষণ এই প্রক্রিয়া প্রয়োগ করা যেতেই পারে। কিরম ভাবে হয়? অ্যানিমাল চারকোল রিমুভস কালার অফ সলিউশন বাই অ্যাডসর্বিং কালার্ড ইমপিউরিটিস। তাহলে অ্যানিমাল চারকোল দিয়ে আমরা এটা করতে পারি। প্রাণীজ চারকোল, অ্যানিমাল চারকোল মানে প্রাণীজ চারকোল কি করে দেয়? রিমুভ করে ওই সলিউশন মানে কালার অফ সলিউশন, মানে ওই রঙিন পদার্থগুলোকে অ্যাবজর্ব করে নেয় চারকোলটা, তার ফলে কি হয়? রঙিন পদার্থগুলো সলিউশন থেকে রিমুভ হয়ে গেল। তাহলে অধিশোষণের এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। এছাড়া হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস, এটা আমরা ক্যাটালাইসিসে আরো ডিটেলসে পড়বো। এছাড়া সেপারেশন অফ ইনার্ট গ্যাসেস, নিষ্ক্রিয় পদার্থ দূরীকরণে বা কিওর করার জন্যে, তৈলভাষণ পদ্ধতিতে। এছাড়া অ্যাডসর্পশন ইন্ডিকেটর, অধিশোষককে ইন্ডিকেট করবে এরকম কিছু প্রসেস আছে, যেমন সারফেসেস অফ সার্টেন প্রেসিপিটেট সাচ অ্যাজ সিলভার হ্যালাইডস have a property of absorbing some dyes like eosine, fluorescein, etc., thereby producing a characteristic color at the end point. এছাড়া ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিস,
এক্ষেত্রেও কিন্তু যেমন chromatographic analysis based on the phenomenon of adsorption finds a number of application in analytical and industrial field. কোনো অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে কোনো বিশ্লেষণমূলক কাজ, লাইক রিসার্চ প্রসেসে, আর ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে কোনো শিল্পক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন আছে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ অ্যাডসর্পশন, মানে অধিশোষণ কোথায় কোথায় প্রয়োগ হয়। এবার তাহলে আমরা ক্যাটালাইসিস সেকেন্ড টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস বলতে যেখানে মানে ক্যাটালাইসিস হচ্ছে অনুঘটন, আর যারা এটা করছে এই অনুঘটন ক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বলছি আমরা ক্যাটালিস্ট, অনুঘটক। এখানে বলছে দেখো, পটাশিয়াম ক্লোরেট when heated strongly decomposes slowly giving ডাইঅক্সিজেন। পটাশিয়াম ক্লোরেট যখন আমরা এই পটাশিয়াম ক্লোরেটটাকে তীব্রভাবে উত্তপ্ত করছি, হিটেড স্ট্রংলি অ্যান্ড ডিকম্পোজেস স্লোলি, তাহলে বিয়োজিত হচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত করছি তীব্রভাবে, সেটা কি দিচ্ছে? ডাইঅক্সিজেন দিচ্ছে। এই যে ডিকম্পোজিশন অকার্স ইন দ্য টেম্পারেচার রেঞ্জ অফ 653 to 873 কেলভিন, এই টেম্পারেচার রেঞ্জেই কিন্তু এই ডিকম্পোজিশন মানে বিয়োজনটা সম্পন্ন হয়। 2KClO3 থেকে তাহলে আমরা বিয়োজন করে পটাশিয়াম ক্লোরেট, তো পটাশিয়াম ক্লোরেট হচ্ছে KClO3, একে বিয়োজিত করে আমরা KCl পটাশিয়াম ক্লোরাইড পাচ্ছি এবং ডাই অক্সিজেন পাচ্ছি, যেটা ঘটছে 653 to 873 কেলভিন এই টেম্পারেচার রেঞ্জে, তাহলে তীব্রভাবে উত্তপ্ত করছি। তাহলে a little of manganese dioxide অ্যাড করছি, the decomposition takes place, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি আমরা মানে MnO2 যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে এই ডিকম্পোজিশনটা আরো লো টেম্পারেচার রেঞ্জে কিন্তু হতে পারে, টেক্স প্লেস অ্যাট এ কনসিডারেবলি লোয়ার টেম্পারেচার রেঞ্জ, দ্যাট ইজ 473 to 633 কেলভিন, এই টেম্পারেচারে আমাদের বিয়োজনটা সম্পন্ন হয়। অ্যান্ড অলসো অ্যাট এ মাচ অ্যাক্সিলারেটেড রেট, এবং বিক্রিয়াটা তখন আরো দ্রুততার সঙ্গে সংঘটিত হয়। The added manganese dioxide remains unchanged with respect to its mass and composition. এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমরা অ্যাড করলাম, এটা কিন্তু এটার ভর আর যে সংযোজন, কম্পোজিশন মানে সংযুতি, যেটা আর কি ভর আর সংযুতিটা কিন্তু অপরিবর্তিত থাকে। মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের the added manganese dioxide remains unchanged with respect to its mass and composition. In a similar manner, the rates of a number of chemical reaction, তার মানে রাসায়নিক বিক্রিয়ার হারটা can be altered by mere presence of a foreign substance, কিছু বাহ্যিক পদার্থের উপস্থিতিতে এই রাসায়নিক বিক্রিয়া সমূহের যে রেটটা এটা কিন্তু চেঞ্জ হয়, অল্টার্ড হয়। নইলে কিন্তু এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কিন্তু এই আর কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভর আর সংযুতি কিন্তু অপরিবর্তিত থাকে, মানে নিছক কিছু ওই বাহ্যিক পদার্থ চলে আসে বলেই কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া সমূহের যে হার এটা চেঞ্জ হয়, নয়তো হয় না, আনচেঞ্জডই থাকে। The systematic study of the effect of various foreign substances on the rate of chemical reaction was first made by Berzelius in 1835. 1835 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস কি করলেন? সর্বপ্রথম উনি ফার্স্ট কি করলেন যে একটা ওই রাসায়নিক বিক্রিয়া সমূহের হারের ওপর আর কি ওই বাহ্যিক যে যোগ হচ্ছে পদার্থগুলো, তাদের সেই বাহ্যিক পদার্থের প্রভাবটা কিরকম হয় সেটা নিয়ে একটা স্টাডি করলেন। এই জন্য এইসব পদার্থগুলোর জন্য উনি একটা টার্ম ইউজ করলেন যেটাকে বলা হয় ক্যাটালিস্ট। তাহলে
উনি কিন্তু মানে কে তাহলে ফার্স্ট সাজেস্ট করেছিল এই টার্মটা হচ্ছে ক্যাটালিস্ট, সেটা 1835 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস এই টার্মটা সাজেস্ট করেছিলেন কিছু এই বাহ্যিক পদার্থগুলোর জন্য। তার মানে সাবস্টেন্সেস কি করছে না হুইচ অ্যাক্সিলারেটেড দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, তাহলে রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করছে কিছু পদার্থ আছে, এবং দেখা যাচ্ছে যে সেই পদার্থগুলো কেমিক্যালি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি আনচেঞ্জড আফটার দ্য রিয়াকশন, মানে বিক্রিয়ার শেষে কিন্তু রাসায়নিকভাবে আর পরিমাণগতভাবে তারা কিন্তু অপরিবর্তিত থাকছে, কিন্তু তাদের উপস্থিতির জন্য কেমিক্যাল রিয়াকশন রেটটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, অথচ কেমিক্যালি কোয়ান্টিটেটিভলি তারা আনচেঞ্জড থাকছে। তাদেরকেই বলা হয় ক্যাটালিস্ট, মানে অনুঘটক। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে ক্যাটালাইসিস, মানে অনুঘটন। নেক্সট দেখো প্রোমোটার অ্যান্ড পয়জনস। Promoters are substances that enhance the activity of a catalyst. তার মানে প্রোমোটার হচ্ছে সেই সব পদার্থ যারা এনহ্যান্স করছে দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটালিস্ট, মানে অনুঘটক। ক্যাটালিস্ট হচ্ছে অনুঘটক, ক্যাটালাইসিস হচ্ছে অনুঘটন। ক্যাটালিস্ট যেভাবে ঘটছে সেই ঘটনাটাকে বলছে ক্যাটালাইসিস। এবার ক্যাটালিস্ট মানে অনুঘটকের কার্যকারিতাটাকে এনহ্যান্স করছে, মানে বৃদ্ধি করছে, সেটাকে বলছে যে প্রোমোটার, প্রমোট করছে। while poisons decrease the activity of a catalyst, তার মানে অনুঘটকের কার্যকারিতা ডিক্রিজ করে দিচ্ছে, তাকে বলছে অনুঘটক বিষ। তাহলে অনুঘটক উদ্দীপক হচ্ছে প্রোমোটার, আর পয়জন হচ্ছে অনুঘটক বিষ, যেটা ক্যাটালাইজড মানে হচ্ছে যে অধিশোষ ওই অনুঘটকের কার্যকারিতাটাকে ডিক্রিজ করে। For example, in Haber's process for manufacture of ammonia, হেবার পদ্ধতিতে যখন অ্যামোনিয়া প্রস্তুত করা হয় সেখানে কিন্তু মলিবডেনামকে প্রোমোটার হিসেবে কাজ করে। ফর আয়রন which is used as a catalyst, তাহলে আয়রন তো এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। রিয়াকশনটা দেখো যে N2 + 3H2, যেখানে Fe হচ্ছে মানে আয়রন ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, আর মলিবডেনাম হচ্ছে তোমার প্রোমোটার হিসেবে কাজ করছে। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হলো, এক্ষেত্রে তাহলে আয়রন ইজ আ ক্যাটালিস্ট অ্যান্ড মলিবডেনাম অ্যাক্ট অ্যাজ আ প্রোমোটার। তাহলে প্রোমোটার মানে কি, সে এই মলিবডেনাম কি করছে, এনহ্যান্স করছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটা। এবার আমরা জানবো যে ক্যাটালাইসিস আমাদের কত ধরনের হতে পারে। ক্যাটালাইসিস হতে পারে দু রকমের, একটা হচ্ছে হোমোজেনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াস ক্যাটালাইসিস হচ্ছে যে সমসত্ব অনুঘটন। এক্ষেত্রে কি হয় না, এই সমসত্ব অনুঘটন বা হোমোজেনিয়াস ক্যাটালাইসিস যেটা বলছি আমরা, সেক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড দ্য ক্যাটালিস্ট মানে বিক্রিয়ক আর অনুঘটক আর ইন দ্য সেম ফেজ, মানে বিক্রিয়ক আর অনুঘটকটা কিন্তু একই ভৌত দশায় থাকবে। মানে ধরো যদি বিক্রিয়ক লিকুইড হয় তাহলে অনুঘটককেও কিন্তু লিকুইডই হতে হবে, আবার যদি বিক্রিয়ক গ্যাসীয় হয় তাহলেও কিন্তু অনুঘটকটাকেও গ্যাসীয় হতে হবে। তার মানে তারা সেম ফেজে থাকবে, তবেই সেটা হোমোজেনিয়াস ক্যাটালাইসিস হবে, মানে সমসত্ব অনুঘটন হবে সেটা। সেরকমই দেখো অক্সিডেশন অফ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডকে যখন আমরা জারণ করছি অক্সিজেন দ্বারা, ডাইঅক্সিজেন দ্বারা, এই যে 2SO2+O2, কার উপস্থিতিতে, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের প্রেজেন্সে, মানে নাইট্রিক অক্সাইড তার মানে কি, এটা এখানে নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা ক্যাটালিস্ট অনুঘটক। তাহলে সালফার ডাইঅক্সাইড যখন ডাইঅক্সিজেন দ্বারা জারিত হচ্ছে নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে, তখন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে।
সেটা তো নয় ভালো কথা, কিন্তু এই প্রত্যেকটা মানে রিঅ্যাক্ট্যান্টস আর ক্যাটালিস্ট দুটোই কিন্তু দেখো গ্যাসীয় অবস্থায় আছে, সেই জন্যই কিন্তু আমরা এটাকে হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের এক্সাম্পল হিসেবে ধরতে পাচ্ছি। সেরকমই হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিটেট, এখানে মিথাইল অ্যাসিটেট হাইড্রোলাইসিস করলাম, যেখানে H+ আয়নটাকে আমরা উৎপন্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, মানে HCl থেকে H+ আয়ন উৎপন্ন হচ্ছে, যেটা অনুঘটক রূপে কাজ করে। এক্ষেত্রে প্রত্যেকটা দেখো লিকুইড ফেজে আছে কিন্তু, তাহলে both the reactants and catalyst are in the same phase, সেই জন্য তাহলে এটা আমাদের হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এইভাবে যদি সুগারের আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। সেক্ষেত্রেও ওই সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন যে H+ আয়ন সেটা কিন্তু এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এক্ষেত্রেও কিন্তু সেই একই লিকুইড ফেজে আছে, তাই জন্য মানে সবকটাই সেম ফেজে, রিঅ্যাক্ট্যান্ট আর ক্যাটালিস্ট সেম ফেজে আছে, তার জন্যই কিন্তু এরা হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। যেগুলো এখানে কিন্তু মার্ক করা আছে সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্যাটালাইসিস বললাম যে একটা হোমোজিনিয়াস হতে পারে আর একটা হেটেরোজেনিয়াস হতে পারে। হেটেরোজেনিয়াস মানে কি, ঠিক তার উল্টোটা হবে। মানে হোমোজিনিয়াসে ছিল কি না, রিঅ্যাক্ট্যান্ট আর ক্যাটালিস্টটা সেম ফেজে থাকবে, কিন্তু হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস মানে অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্টগুলো ডিফারেন্ট ফেজে থাকবে। মানে একটা গ্যাসীয় হতে পারে, আর যদি ধরো ধরো SO2 যেটা আমরা একই বিক্রিয়া করেছি, মানে সালফার ডাইঅক্সাইড দিয়ে দেখো ফার্স্ট যে রিয়াকশনটা দেখিয়েছি এখানে, সালফার ডাইঅক্সাইডের জারণ করছি কিন্তু অনুঘটকটা চেঞ্জ করে দিলাম, ওখানে কিন্তু নাইট্রিক অক্সাইড অনুঘটন হিসেবে কাজ করছিল, এখানে কিন্তু প্ল্যাটিনামকে আমরা অনুঘটক ধরেছি। প্ল্যাটিনাম তো একটা সলিড স্টেটে থাকে, তাহলে আর SO2 আর SO3 মানে SO2 হচ্ছে যে বিক্রিয়ক মানে রিঅ্যাক্ট্যান্ট, আর পিটি মানে প্ল্যাটিনাম হচ্ছে সলিড স্টেটে আছে যেটা হচ্ছে ক্যাটালিস্ট, তাহলে দুটো দুরকম ফেজে আছে, তার মানে এটা হচ্ছে অসমসত্ব অনুঘটন মানে হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস। সেটাই বলছে যে দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ ইন গ্যাসিয়াস স্টেট while দ্য ক্যাটালিস্ট ইজ ইন দ্য সলিড স্টেট। এইভাবে দেখো যেরকম ধরো এই কম মানে N2 আর H2 এর উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে, যেটা আমরা পড়লাম প্রোমোটার আর পয়জন এক্সাম্পলে, সেই এক্সাম্পলটা কিন্তু এই হেটেরোজেনাস ক্যাটালাইসিসেও দেখো একইভাবে কাজ করছে। তাহলে এখানে N2 আর H2 দুটোই তো গ্যাসীয়, আর Fe মানে আয়রন এটা তো সলিড, তাহলে ডিফারেন্ট ফেজে আছে, তাহলে এটাও কিন্তু একটা আমাদের হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিসের এক্সাম্পল হতে পারে, মানে হয় আর কি, হতে পারে না। চলো এইবার আমরা দেখি যে অ্যাডসর্পশন থিওরি অফ হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস, মানে অসমসত্ব অনুঘটনের যে অধিশোষণীয় তত্ত্বটা কি ছিল। দিস থিওরি এক্সপ্লেন দ্য মেকানিজম অফ হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস, তার মানে অসমসত্ব অনুঘটনের ক্রিয়াকৌশলটা এই থিওরি থেকে বর্ণনা করা যায়। The old theory which is known as adsorption theory of catalysis, তার মানে অনুঘটকের অধিশোষণ তত্ত্ব, অনুঘটনের আর কি অধিশোষণ তত্ত্ব, সেটা হচ্ছে পুরাতন তত্ত্ব অনুযায়ী সেটা কি ছিল না, reactants in gaseous state or in solution, মানে গ্যাসীয় অবস্থায় বা সলিউ দ্রবণে রিঅ্যাক্ট্যান্টস গুলো অ্যাডসর্ব হয়ে যায় কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে আর অ্যাডসর্ব অন দ্য সারফেস অফ দ্য সলিড ক্যাটালাইস্ট। কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে অধিশোষিত হচ্ছে দ্রবণের বা গ্যাসের বিক্রিয়কগুলো, গ্যাস দ্রবণীয় বা গ্যাসীয় বিক্রিয়কগুলো। তখন কি হচ্ছে না, ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, তার মানে রিঅ্যাক্ট্যান্টস এর বিক্রিয়কের আর কি গাঢ়ত্বটা বৃদ্ধি পাচ্ছে। কোথায় না, পৃষ্ঠতলে, কারণ কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে তো বিক্রিয়কগুলো অধিশোষিত হচ্ছে, সেই জন্য বিক্রিয়কের গাঢ়ত্ব পৃষ্ঠতলে বাড়ছে। সেটা আবার এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ছে বলে রেট অফ রিঅ্যাকশনও কিন্তু বেড়ে যাচ্ছে, বিক্রিয়ার হারও কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাডসর্পশন বিং অ্যান এক্সোথার্মিক প্রসেস, এটা তো আমরা জানি অধিশোষণ প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই জন্য এটা একটা
এক্সোথার্মিক প্রসেস, দ্যাট মিনস মানে তাপ উৎপাদক প্রক্রিয়া। তাহলে হিট অফ অ্যাডসর্পশন, অধিশোষণ তাপ উৎপন্ন হলো, ইজ ইউটিলাইজড ইন দ্য এনহ্যান্সিং দ্য রেট অফ রিয়াকশন। তাহলে এই যে তাপ উৎপন্ন হয়েছে, যেটা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে হেল্প করছে। এটা ছিল আমাদের পুরাতন তত্ত্ব অনুযায়ী। এবার মডার্ন যে অ্যাডসর্পশন থিওরি ইজ দ্য কম্বিনেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি, মানে অন্তর্বর্তী যৌগ গঠন হয় সেটাকে এবং ওল্ড অ্যাডসর্পশন থিওরিটাকে কম্বাইন্ড করে আমরা মডার্ন অ্যাডসর্পশন থিওরি প্রতিষ্ঠা করছি। The catalytic activity is localized on the surface of the catalyst. তাহলে অনুঘটকের পৃষ্ঠতলে, সারফেস অফ দ্য ক্যাটালিস্ট মানে অনুঘটকের পৃষ্ঠতলে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি মানে অনুঘটকের সক্রিয়তাটা আমরা দেখতে পাই। এই যে ক্রিয়াকৌশলটা আমাদের 5টা স্টেপে করা যেতে পারে। সেটা ফার্স্ট হচ্ছে ডিফিউশন অফ রিঅ্যাক্ট্যান্ট টু দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট। তাহলে বলছে যে মানে অনুঘটকের পৃষ্ঠতলে, সারফেস অফ দ্য ক্যাটালিস্ট মানে অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়কগুলোর ব্যাপন ক্রিয়া, প্রথমে ব্যাপন ক্রিয়া করছে, তারপরে অ্যাডসর্পশন অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অন দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট। আবার এই যে অনুঘটকের বা পৃষ্ঠতলে, ক্যাটালিস্ট মানে অনুঘটক, অনুঘটকের পৃষ্ঠতলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস গুলো, বিক্রিয়কজাত মানে বিক্রিয়কের যে অণুগুলোর অধিশোষণ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। কিসের না এই অ্যাডসর্পশন থিওরির 5টা স্টেপ আছে মেকানিজম। মানে হেটেরোজেনিয়াস মানে অ্যাডসর্পশন থিওরি অফ হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস, হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিসের মানে অসমসত্ব অনুঘটনের এটা 5টা স্টেপ, ক্রিয়া কৌশল আর কি। থার্ড কি না অকারেন্স অফ কেমিক্যাল রিঅ্যাকশন অন দ্য ক্যাটালিস্ট সারফেস, মানে অনুঘটকের পৃষ্ঠতলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে থ্রু ফরমেশন অফ অ্যান ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে কঠিনের পৃষ্ঠতলে। এটা হচ্ছে থার্ড স্টেপ। ফোর্থ স্টেপটা কি না ডিসঅর্পশন অফ রিঅ্যাকশন প্রোডাক্ট, তার মানে রিঅ্যাকশন প্রোডাক্ট মানে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা কঠিনের পৃষ্ঠতল থেকে ডিসঅর্বড হয়ে যাচ্ছে, বিশোষিত হয়ে যাচ্ছে, অ্যান্ড দেয়ারবাই মেকিং দ্য সারফেস অ্যাভেলেবল এগেন ফর মোর রিঅ্যাকশন টু অকার। তাহলে আমরা ওই পৃষ্ঠতলটাকে নতুন আরো রিঅ্যাকশনের জন্য আমরা প্রস্তুত করে ফেলতে পারছি। কিসের মাধ্যমে? ডিসঅর্পশনের মাধ্যমে। আর ফিফথ স্টেপ কি না ডিফিউশন অফ রিঅ্যাকশন প্রোডাক্ট অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাটালিস্ট সারফেস। তাহলে আমাদের ব্যাপন ক্রিয়া ঘটছে কিসের না বিক্রিয়াজাত পদার্থের, সেটা হচ্ছে যে ওই কঠিনের পৃষ্ঠতলেই ঘটছে। সারফেস অফ দ্য ক্যাটালিস্ট মানে কঠিনের পৃষ্ঠতলে কিন্তু ফ্রি ভ্যালেন্সিস আছে মানে মুক্ত যোজ্যতা আছে, আনলাইক দ্য ইনার পার্ট অফ দ্য বাল্ক মানে স্থূল দশার অভ্যন্তরের মতো কিন্তু নয়। ইনার পার্ট অফ দ্য বাল্ক মানে হচ্ছে যে স্থূল দশা মানে একটা লার্জ পার্ট, স্থূল আকৃতির যেটা লার্জ পার্ট, সেটাতে কিন্তু ফ্রি ভ্যালেন্সি থাকে না। কিন্তু সারফেস অফ দ্য ক্যাটালিস্ট মানে কঠিনের পৃষ্ঠতলে কিন্তু ফ্রি ভ্যালেন্সিস থাকে, তার জন্যই কিন্তু এই মুক্ত যোজ্যতা, এই মুক্ত যোজ্যতা থাকে বলেই, যেটা হচ্ছে ফ্রি ভ্যালেন্সি মানে হচ্ছে যেখানে মানে able to bond with any available molecule like atoms, ions মানে পরমাণু, অণু এদের সাথে কিন্তু ইজিলি বন্ড করে ফেলতে পারছে, which provide তার মানে সারফেস অফ দ্য ক্যাটালিস্ট has free valencies which provide the seat for chemical forces of attraction, রাসায়নিক আকর্ষণ বলের ক্ষেত্র সরবরাহ করে এই মুক্ত যোজ্যতা। কঠিনের পৃষ্ঠতলে যে মুক্ত যোজ্যতা আছে সেটা রাসায়নিক আকর্ষণ বলের ক্ষেত্রটাকে প্রোভাইড করছে, সরবরাহ করছে। when a gas comes in contact with the surface, যখন একটা পৃষ্ঠতলের সংস্পর্শে আসছে গ্যাসটা, its molecule are held up there due to loose
ডিউ টু লস দ্য কেমিক্যাল কম্বিনেশন, মানে রাসায়নিক সংযুতিটা হারিয়ে ফেলছে। যখন একটা গ্যাস বা গ্যাসীয় পদার্থ পৃষ্ঠতলের সংস্পর্শে আসছে তখন কি হচ্ছে না, তার মলিকিউলগুলো মানে গ্যাসীয় পদার্থের অণুগুলো তার রাসায়নিক সংযুতিটা হারিয়ে ফেলছে। ইফ ডিফারেন্ট মলিকিউলস আর অ্যাডসর্বড সাইড বাই সাইড, যদি বিভিন্ন অণুগুলো অধিশোষিত হয়, পাশাপাশি বিভিন্ন অণু যদি অধিশোষিত হয়, they may react with each other resulting in the formation of new molecule, তাহলে তারা নিজেদের মধ্যে কিন্তু একটা বিক্রিয়া করবে, সেই বিক্রিয়ার ফলে নতুন অণু উৎপন্ন হবে। এই যে নতুন অণুগুলো আবার পৃষ্ঠতল থেকে বাষ্পায়িত হয়ে যাবে, ইভাপোরেট করে যাবে। ফর দ্য ফ্রেশ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, একটা নতুন বিক্রিয়ক পদার্থের অণু জন্য, নতুন বিক্রিয়কের জন্য, বিক্রিয়ক পদার্থের অণুর জন্য সারফেস থেকে ইভাপোরেট করে যাবে যে নতুন অণুগুলো উৎপন্ন হয়েছিল। দিস থিওরি তাহলে এক্সপ্লেন করলো why the catalyst remains unchanged in mass and chemical composition at the end of the reaction। সেই জন্য মানে ভর আর রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে অনুঘটকের আর কি বিক্রিয়ার শেষে, at the end of the reaction, বিক্রিয়ার শেষে তাহলে অনুঘটকের ভর রাসায়নিক সংযুতি সবই আনচেঞ্জড থাকছে। এই থিওরি তাহলে সেটা এক্সপ্লেন করতে পারছে। অ্যান্ড ইজ এফেক্টিভ ইভেন ইন স্মল কোয়ান্টিটিস, তাহলে এটা কিন্তু অনুঘটক, স্বল্প পরিমাণ অনুঘটকও কিন্তু কার্যকরী হয়। তাহলে বিক্রিয়ার শেষে কেন অনুঘটকের ভর আর রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে আর স্বল্প পরিমাণ অনুঘটকও কেন কার্যকরী হয়, সেটা কিন্তু এই তত্ত্বটা এক্সপ্লেন করে। It however does not explain the action of catalytic promoter and catalytic poison। এটা কিন্তু মানে অনুঘটক উদ্দীপক বা অনুঘটক বিষ এটার মানে এটার কার্যকারিতা কিন্তু এক্সপ্লেন করতে পারে না। দেখো এখানে ক্যাটালিস্ট সারফেস হ্যাভিং ফ্রি ভ্যালেন্সি রয়েছে, তার মানে এরা যে কোনো অ্যাভেলেবেল যে কোনো মলিকিউলের সাথে ইজিলি বন্ড করতে পারবে, এবেল টু বন্ড। তাহলে এইগুলো হচ্ছে রিঅ্যাক্টিং মলিকিউল। তাহলে অ্যাডসর্ব করে নিল, অ্যাডসর্ব করতে অ্যাডসর্পশন অফ রিঅ্যাক্টিং মলিকিউল, এরপরে ইন্টারমিডিয়েট একটা যৌগ তৈরি হলো, কম্পাউন্ড ফর্মেশন হলো, তো একটা এই যে এ আর বি এদের সাথে জুড়ে গেল, তারপরে কি হলো ডিসঅর্পশন হয়ে গেল প্রোডাক্ট মলিকিউলগুলো। এই প্রসেসটাই তো আমরা এতক্ষণ পড়ছিলাম, 5টা স্টেপে হচ্ছে। তাহলে ডিসঅর্ব করে গেলে ক্যাটালিস্ট উৎপন্ন হচ্ছে অনুঘটক, তাহলে প্রোডাক্টগুলো মানে প্রোডাক্ট মলিকিউলগুলো ডিসঅর্ব করে গেল। এইভাবে তাহলে অ্যাডসর্পশন অফ রিঅ্যাক্টিং মলিকিউল, ফরমেশন অফ ইন্টারমিডিয়েট ফর্ম করছে অ্যান্ড প্রোডাক্টগুলো ডিসঅর্বড হয়ে যাচ্ছে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট ফিচার অফ সলিড ক্যাটালিস্ট, মানে কঠিন অনুঘটকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে সিলেক্টিভিটি। অ্যাক্টিভিটি হচ্ছে মানে অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট, অনুঘটকের সক্রিয়তা কিসের ওপর ডিপেন্ড করছে, অ্যাক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ কেমিজর্পশন টু এ লার্জ এক্সটেন্ট। তাহলে রাসায়নিক অধিশোষণের ওপর ভীষণভাবে ডিপেন্ড করে একটা অনুঘটকের সক্রিয়তা। Reactants must get adsorbed reasonably strongly onto the catalyst to become active। মানে বিক্রিয়কগুলোকে সক্রিয় হয়ে ওঠার জন্য এদেরকে কিন্তু এই অনুঘটকের ওপর কিন্তু সক্রিয় মানে বিক্রিয়কগুলো সক্রিয় হওয়ার জন্য অনুঘটকের ওপর একটা মানে খুব ভালোভাবে অধিশোষিত হতে হবে। However, they must not get adsorbed so strongly that they are immobilized। মানে এমন স্ট্রংও হবে না যাতে তারা immobilized হয়ে পড়বে, মানে নিশ্চল হয়ে পড়বে। And other reactions are left with no space on the catalyst surface for adsorption। অধিশোষণের জন্য কঠিনের পৃষ্ঠতলে কোনো ফাঁকা স্থান না থাকে, এরকমটাও যেন না হয়।
মানে এতটাও দৃঢ়ভাবে অধিশোষিত হতে বলা হচ্ছে না যাতে তারা নিশ্চল হয়ে যাবে, অথবা অধিশোষণের জন্য অনুঘটকের পৃষ্ঠতলে কোনো ফাঁকা স্থানই থাকবে না, এরকমটা যেন না হয়। তাদেরকে স্ট্রং ভাবে মানে দৃঢ়ভাবে অ্যাবজর্ব হবে, কিন্তু এরকম যেন না হয়ে যায় তারা নিশ্চল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে মানে হাইড্রোজেনেশন রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে অবজার্ভ করা যায়, মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়াক্ট করে প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে H2O উৎপন্ন করে। তাহলে এইটাই হচ্ছে যে কঠিন অনুঘটকের সক্রিয়তা, অ্যাক্টিভিটি অফ সলিড ক্যাটালিস্ট। এবার হচ্ছে সিলেক্টিভিটি মানে সুনির্দিষ্টতা। Solid selectivity of a catalyst is its ability to direct a reaction to yield a particular product. তার মানে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমরা প্রোডাকশন করছি, তার জন্য একটা রিয়াকশন মানে রাসায়নিক বিক্রিয়ার ডিরেকশনটা পরিচালনা করছি, যে রাসায়নিক বিক্রিয়াটা পরিচালনা করছি কিভাবে না সুনির্দিষ্টভাবে, সিলেক্টিভিটি অফ এ ক্যাটালিস্ট। তাহলে অনুঘটকটাও সুনির্দিষ্টভাবে করছি। এইভাবে when under the same reaction condition মানে একই বিক্রিয়াকালীন শর্ত, রিয়াকশন কন্ডিশনটা কিন্তু সেম, মেনি প্রোডাক্টস আর পসিবল, তাহলে তখন কিন্তু বহু সংখ্যক পদার্থ পসিবল হয় ওই পার্টিকুলার প্রোডাক্টটা ফরমেশনের জন্য। বিক্রিয়াকে একটা সুনির্দিষ্ট পথে পরিচালনা করে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপাদন করাই হচ্ছে অনুঘটকের সুনির্দিষ্টতা। Selectivity of different catalysts for same reactants is different. এটা হচ্ছে দেখো যে একই বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন অনুঘটকের সুনির্দিষ্টতা বিভিন্ন হবে। মানে ধরো বিক্রিয়কটা একই আছে কিন্তু তার অনুঘটকটা আলাদা বলে বিক্রিয়াজাত পদার্থগুলো আলাদা আলাদা উৎপন্ন হচ্ছে, কিন্তু রিয়াক্ট্যান্টস ইজ সেম। সেরকম দেখো এখানে বলছে যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে যদি নিকেল অনুঘটক প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সেখানে মিথেন উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। কিন্তু যখন বিক্রিয়ক মানে রিয়াক্ট্যান্টস আর সেম, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনই আছে অথচ কপার হচ্ছে সেখানে অনুঘটক, সেখানে কিন্তু ডিফারেন্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। তার মানে সিলেক্টিভিটি অফ ডিফারেন্ট ক্যাটালিস্ট, বিভিন্ন অনুঘটকের সুনির্দিষ্টতা সেম রিয়াক্ট্যান্টসের জন্য বিভিন্ন হয়, মানে একই বিক্রিয়কের জন্য আলাদা আলাদা হয়। Thus it can be inferred that the action of a catalyst is highly selective in nature. তাহলে এটা ভীষণই ভাবে সুনির্দিষ্ট প্রকৃতির হয়, মানে একটা অনুঘটকের ক্রিয়া কৌশলটা হাইলি সিলেক্টিভ হয় ইন নেচার। নেক্সট আমরা যেটা পড়বো আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে সেফ সিলেক্টিভ ক্যাটালাইসিস বাই জিওলাইটস। মানে হচ্ছে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক বাই জিওলাইট। তার মানে জিওলাইট হচ্ছে একটা সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। এবার আমরা জানবো যে এই সেফ সিলেক্টিভ ক্যাটালিস্টটা আসলে কি। The catalytic reaction that depends upon the pore structure of the catalyst. তাহলে এই ক্যাটালাইটিক রিয়াকশনটা অনুঘটন বিক্রিয়াটা, অনুঘটকীয় যে বিক্রিয়াটা যেটা কিসের ওপর ডিপেন্ড করে, পোর স্ট্রাকচার অফ দ্য ক্যাটালিস্ট, মানে অনুঘটকের একটা সছিদ্র গঠনাকৃতি, সছিদ্র গঠনাকৃতি অ্যান্ড দ্য সাইজ অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট মলিকিউল। তার মানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সাইজের ওপরও ডিপেন্ড করে, আকারের ওপর ডিপেন্ড করে, তাই জন্য এর নাম সেফ সিলেক্টিভ ক্যাটালাইসিস। তাহলে রাসায়নিক বিক্রিয়া কিসের ওপর ডিপেন্ড করবে? এক নম্বর হচ্ছে অনুঘটকের সছিদ্র গঠনাকৃতির ওপর, এবং বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের আকারের ওপর ডিপেন্ড করে, সেটাকেই বলছে সেফ সিলেক্টিভ ক্যাটালাইসিস। যেখানে জিওলাইট হচ্ছে আর জিওলাইটস আর good safe selective catalysis because of their honeycomb-like structure. তার মানে তারা মৌচাকের মতো একটা ষড়ভুজাকার গঠন
সৃষ্টি করে। সেই জন্য জিওলাইট হচ্ছে একটা গুড সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। They are microporous aluminosilicates with three-dimensional network of silicates in which some silicon atoms are replaced by aluminum atom given ALOSI framework। তার মানে কিছু সিলিকন পরমাণু কি হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, তখন সেটা একটা ALOSI এর ফ্রেমওয়ার্ক তৈরি করছে। এবং তারা কি হচ্ছে মাইক্রোপোরাস অ্যালুমিনোসিলিকেট, মানে মাইক্রোপোরাস মানে অতি মানে সূক্ষ্মভাবে ছিদ্র আর কি, সছিদ্র যেটা আর কি। থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক মানে ত্রিমাত্রিক গঠন, সিলিকেটের ত্রিমাত্রিক গঠন, যেখানে সিলিকন পরমাণুটা অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে ALOSI ফ্রেমওয়ার্ক তৈরি করছে। The reaction taking place in zeolite depends upon the size and shape of the reaction। তাহলে এই জিওলাইটে যদি রিয়াকশন হয় এটা আর কিসের ওপর ডিপেন্ড করবে? সাইজ অ্যান্ড শেপ অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট মলিকিউল। তার মানে এটা কি করছে না, আমরা সেফ সিলেক্টিভ ক্যাটালাইসিসের ডেফিনেশনেই পড়লাম যে এটা কিন্তু রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট মলিকিউলের আকারের ওপর নির্ভর করে। তাহলে এই রিয়াকশনটা টেকিং প্লেস ইন জিওলাইটস depends upon the size and shape of the reactant and product molecule। বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের আকার আর আকৃতির উপর নির্ভর করে, as well as upon the pores and cavities of the zeolite। আবার জিওলাইটের ছিদ্র আর গর্ত সমূহের, ক্যাভিটিস মানে গর্ত সমূহের উপরও কিন্তু নির্ভর করে। They are found in nature। এগুলোকে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। and as well as synthesized for catalytic selectivity। তার মানে অনুঘটকের সুনির্দিষ্টতার জন্য এদেরকে কিন্তু আবার আর্টিফিশিয়ালি সংশ্লেষিত করা হয়, সিনথেসাইজড করা হয়, তার মানে সংশ্লেষিত করা হয় আর্টিফিশিয়ালি। Zeolites are being very widely used as catalyst in petrochemical industries for cracking of hydrocarbon of isomerization। বলছে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে মানে পেট্রোলিয়াম শিল্পে হাইড্রোকার্বন ক্র্যাকিং এর জন্য আর সমবায়ক আইসোমারাইজেশন মানে সমবায়ক প্রস্তুতের জন্য জিওলাইটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেরকমই একটা ইম্পর্টেন্ট জিওলাইট ক্যাটালিস্ট যেটা ইউজ করা হয়, মানে এটা তো একটা অনুঘটক, জিওলাইটটা কি একটা অনুঘটক, সেফ সিলেক্টিভ অনুঘটক, যেটাকে ইউজ করা হয় পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে। সেরকমই একটা এক্সাম্পল হচ্ছে ZSM5। ZSM5 এটা হচ্ছে একটা জিওলাইট ক্যাটালিস্ট, যেটা কি করে ইট কনভার্টস অ্যালকোহল ডিরেক্টলি ইনটু গ্যাসোলিন। মানে অ্যালকোহলকে এরা ডিরেক্টলি, গ্যাসোলিন মানে হচ্ছে, গ্যাসোলিন হচ্ছে পেট্রোল, যেহেতু আমরা বলছি এখানে পেট্রোলিয়াম শিল্পে ইউজ করা হয়, তাহলে ZSM5 কনভার্ট করে দিচ্ছে কি না অ্যালকোহলকে একদম পেট্রোলে বাই ডিহাইড্রেটিং দেম টু গিভ এ মিক্সচার অফ হাইড্রোকার্বন। তাহলে সেটা কিন্তু হাইড্রোকার্বনের একটা মিশ্রণও দিচ্ছে। হলো এই জন্য কিন্তু জিওলাইট ক্যাটালিস্ট হচ্ছে একটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ZSM5 একটা ইম্পর্টেন্ট জিওলাইট ক্যাটালিস্ট। এটাও কিন্তু তোমাদের NET বা JEEর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এবং এই যে আজকে যেটা পড়ানো হলো অ্যাডসর্পশন আইসোথার্ম, এটা পড়ালাম, আর একটা পড়ালাম হচ্ছে ক্যাটালাইসিস। আজকে যতটা পড়ালাম নেক্সট ডে আমরা এনজাইম ক্যাটালাইসিস থেকে স্টার্ট করব। আর আজকে যেটা পড়ালাম সেটা তোমাদের নেক্সট স্যাটারডেতে মক টেস্ট থাকবে। সবাই ভালো করে পড়বে। আর এই পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো, যেরকম সেন্ড করি। আর হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টটাও কিন্তু আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা, থ্যাংক ইউ।